গুড মর্নিং। ঘড়িতে এখন 6:45 আর আজকে সকাল সকাল ওঠার কারণ হলো আজ আমরা সবাই মিলে অনেক দিন পর, অ্যাকচুয়ালি অনেক বছর পর এক জায়গায় যাচ্ছি। আর বোন আর মা এখনও ওঠেনি, তো গিয়ে দেখি ওরা উঠলো কি না। তো আমরা টোটোয় উঠে এনজেপির দিকে রওনা দিলাম। আর সকাল সকাল বলে রাস্তাঘাট ফাঁকাই আছে, তো খুব একটা টাইম লাগার তো কথা না। ফাইনালি আমরা এনজেপি পৌঁছে গেলাম। আর আমরা টাইমের অনেক আগেই চলে এসেছি, কারণ তাড়াহুড়ো করতে ভালো লাগে না। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। দেখা যাক ওদিকে কীরকম ওয়েদার পাওয়া যায়। তো এখানে মার জন্য একটা বসার জায়গা পেয়ে গেলাম। আর লাকিলি এখানে ফ্যান ছিল, তাই আমরাও একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম। তো আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে, কারণ ট্রেন আসার টাইম অলরেডি হয়ে গেছে। আরও সবাই ট্রেনের জন্যই ওয়েট করছে, কিন্তু ট্রেন আর দেখতে পাওয়া যাচ্ছে না। এখন জানি না আর কত লেট করবে। খুব আশা নিয়ে দেখছিলাম যে আমাদের ট্রেন আসছে, কিন্তু এটা আমাদের ট্রেন না। আর শুনছি আজকে সব ট্রেনই লেট চলছে, তো জানি না আর কত লেট হবে। এখন বাজে 9:04 আর এখন অবধি ট্রেনের কোনো দেখা নেই। জানি না আর কত লেট হবে। আর ভীষণ গরম, তাই বসে থাকাও সম্ভব হচ্ছে না। তো বন্দে ভারত ছেড়ে দিল। আসলে বন্দে ভারত লেট ছিল, যার জন্য আমাদের ট্রেনও আসতে লেট হচ্ছিল। তো এখন আশা করছি যে আমাদের ট্রেনটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। আর ফাইনালি প্রচুর 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 অপেক্ষার পর আমরা ট্রেনে উঠে বসলাম, আর ট্রেন ছেড়েও দিল। যদিও জানলার ধারে সিটটা পেলাম না, তার ঠিক আছে। দূর থেকে সুন্দর সিনারি এনজয় করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। ফাইনালি পৌঁছে গেলাম নিউ কোচবিহার। আর কোচবিহারে আমার মাসির বাড়ি, তো আজকে আমরা সবাই সেখানেই যাচ্ছি। আর মাসিমণি আমাদের রিসিভ করার জন্য অলরেডি গাড়ি পাঠিয়ে দিয়েছে, কিন্তু উনি কোথায় দাঁড়িয়ে আছেন সেটাই জানার জন্য বোন ওনাকে ফোন করছে। আর আজকে প্রায় 10 বছর, 10 বছর তো হবেই আমি কোচবিহারে আসি না। তো বহুদিন পর আসলাম, খুব ভালো লাগছে। আর আজকাল আমরা সবাই এত ব্যস্ত না যে এর হলে ওর হয় না, বা ওর হলেও এর হয় না, এরকমই একটা ব্যাপার চলে। তো যাই হোক, হুট করে একটা প্ল্যান করেই আমরা চলে এলাম। আর আমরা রওনা দিলাম মাসির বাড়ির দিকে। আর এমনিতে তো গরম ভীষণ ছিল, তার উপর প্রচণ্ড রোদ উঠেছিল, যার জন্য আর থাকাই যাচ্ছিল না গাড়ির ভেতরে। মনে হচ্ছিল কতক্ষণে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্যানের তলায় বসবো। ওয়েদার রিপোর্টে তো দেখেছিলাম কোচবিহারে বৃষ্টি হবে, কিন্তু এখনও অবধি বৃষ্টির তো কোনো ছিটে ফোঁটাও দেখতে পাচ্ছি না। জানি না, হয়তো এরপরেও হতে পারে, কারণ যেভাবে গরম পড়েছে। তো চলে এলাম মাসির বাড়ি। আর এখানে আমার ভাগ্নি বলছে ও নাকি আমার মেকআপ করবে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখনও কত ছোট ছিল, আর এখনও কত বড় হয়ে গেছে। এটা নেল পলিশ, এটা ব্লাশ। আচ্ছা, এর কার মেকআপ করবে এগুলো দিয়ে? তোমাকে। আমার মেকআপ হবে? হ্যাঁ। আচ্ছা, তো সন্ধ্যাবেলা মেকআপ করি, ঠিক আছে? আচ্ছা, সন্ধ্যাবেলা করবো শিওর, ঠিক আছে? এখন তো রেস্ট করবো, সন্ধ্যাবেলা তাহলে মেকআপ করবো না, তো বেডশিটে লেগে যাবে। বাপরে, নেল পলিশটা কার? এটা আমারই। নেল পলিশটা তোমার? আর আমার সবেরই। তাই? আচ্ছা আচ্ছা। এটা পিছনেও লেখা আছে যে কালোটা হলো যে ভুরু, যাতে ভুরু নাই না ওটার জন্য। তাই? আইব্রোর জন্য? আচ্ছা। তো একটু রেস্ট নিয়ে সবাই বেরিয়ে পড়লাম ঘুরতে। আর কোচবিহারে প্রায় মোটামুটি সব জায়গায় আমার ঘোরা, শুধু একটা জায়গা দেখা হয়নি, যেটা রিসেন্টলি আমি একটা ভিডিওতে দেখেছিলাম। তো সেখানেই আজকে যাচ্ছি। এখানে প্রায় সবগুলো জায়গায় আমার মাসির বাড়ি থেকে খুব একটা দূরে না, প্রায় হাঁটা পথে বা টোটো করে গেলেও ম্যাক্সিমাম 5 মিনিট লাগে। আর মাকে বেরোনোর জন্য খুব জোর করছিলাম, কিন্তু মা এতদিন পর দিদির বাড়ি এসছে, তো প্রচুর গল্প আছে, দুজন মিলে গল্প করছে, তো মা তো কোনোভাবেই বাড়ি থেকে বেরোলো না। তোমরা যারা কোচবিহারে থাকো বা এসছো, তারা তো বুঝতেই পারছো যে আমি কোথায় এসছি। বাদিকে এটা হচ্ছে মদনমোহন বাড়ি, আর আমি যেখানে যাচ্ছি সেটা হলো এর ঠিক অপোজিটে। আর কোচবিহারের এই কিছু জায়গাগুলো এত সুন্দর মেনটেন না, দেখতেও খুবই ভালো লাগে, প্লাস একটা ঐতিহাসিক গুরুত্ব তো আছে। আর এই হলো গেটটা দেখে তো সবাই বুঝতেই পেরেছো আমরা আজকে কোথায় এসেছি। আমরা যাচ্ছি বৈরাগী দিঘি দেখতে। তো চলে এসেছি বৈরাগী দিঘি দেখতে। আর দেখতেই পাচ্ছ কি বিশাল এরিয়া নিয়ে এই দিঘিটা আছে।
আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিঘির গেট, এখান দিয়েই মেন এন্ট্রান্স। এখানে তোমাদের একটা টিকিট কেটে তারপর ভেতরে ঢুকতে হবে। আর দিঘির চারপাশ দিয়ে না এরকম সুন্দর একটা রাস্তা আছে, যেখানে এখানকার লোকালসরা বিকেলে ইভিনিং ওয়াক বা আড্ডা দিতেও আসে। আর আশেপাশে এত গাছ আছে যে পরিবেশটা ভীষণই সুদিং, খুবই ভালো। আর সাইডে বেঞ্চও আছে যেখানে বসে তোমরা এই সুন্দর সিনারিটা এনজয় করতে পারবে। আর সাইডের দেওয়ালে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক ভগবানের মূর্তি বানানো আছে, যার মধ্যে এই সামনে দেখো শয়নরত ভগবান বিষ্ণুর মূর্তিও বানানো হয়েছে। এছাড়াও অনেক দেবতাদের মূর্তি কিন্তু এখানে বানানো আছে। আর সন্ধ্যা নেমে আসছে আর জায়গাটা বন্ধ হওয়ারও সময় এগিয়ে আসছে। এই দিঘি বন্ধ হওয়ার সময় হচ্ছে সন্ধ্যা 6টা। তো আমাদের এখন ফিরে যেতে হবে। আর আমি এখন লক্ষ্য করলাম যে এই লাইটগুলো কিন্তু একটু পরপর কালার চেঞ্জ হচ্ছে, তো সেটা দেখতে আরও ভালো লাগছে। সবাই গেটের দিকে ফেরত যাচ্ছে আর আমরা আরও ভেতরে ঢুকছি। এরপর হয়তো আমাদের ডেকে বের করে দেবে। আর এই দিঘিতে অনেকগুলো ঘাট আছে, যার মধ্যে এটা একটা ঘাট। তো ঘাটের পাড়ে এসে একটু দাঁড়ালাম। আর এখানে আমার ফার্স্ট টাইম আসা, আর জানি না আবার কবে আসবো, কিন্তু এক কথায় জায়গাটা আমার অসাধারণ লাগলো। তো চলে এসেছি মদনমোহন মন্দিরে, আর এটা আছে জাস্ট বৈরাগী দিঘির অপোজিটে। আর যারা জানো না তাদেরকে বলে রাখি, এই মন্দিরটি 1885 সালে মহারাজা নৃপেন্দ্রনারায়ণ তৈরি করেছিলেন। তো বুঝতেই পারছো মন্দিরটি কতটা পুরনো আর কতটা ঐতিহাসিক গুরুত্ব আছে। মন্দিরটি সকালে 9টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আর এখানে সন্ধেবেলা খুব সুন্দর সানাই বাজে, যেটা প্রায় মহারাজাদের আমল থেকেই হয়ে আসছে। আর এখানে এসে 2 টাকা দিয়ে জুতো জমা রেখে মন্দিরের ভেতরে যেতে পারবে। তো জুতো জমা রেখে হাত ধুয়ে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আর এখানে এটা হলো মূল মন্দির, এছাড়া সাইডে আরও মন্দির আছে। এখানে ভগবান মদনমোহন ছাড়াও মা কালী, মা ভবানী, আরও অনেক দেবদেবীর মূর্তি আছে। কুচবিহারের মানুষরা প্রায় সারা বছরই এখানে আসেন, ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো। আর বলা হয় এখানকার ঠাকুর খুব জাগ্রত। তো ইনি হলেন ভগবান মদনমোহন, মানে শ্রীকৃষ্ণ। আর এখানকার একটা বিশেষত্ব আছে, সেটা হলো এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর মূর্তি নেই, মানে এখানে উনি একাই আছেন। তো বেরোনোর সময় দেখলাম আকাশটা খুব সুন্দর হয়ে আছে, কিন্তু তার মাঝে আবার বিদ্যুৎও চমকাচ্ছে, তার মানে আজ রাতে একটা বৃষ্টি হওয়ার চান্স আছে। আর তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।